তারপর বলতে একটু দ্বিধাই হচ্ছে, কিন্তু এটা আমার পাড়া। এই স্কুলটায় আমি পড়েছি 6 বছর। ওই জানলাগুলো দিয়ে দেখতাম এই বইয়ের দোকানগুলো। তারপর প্রেসিডেন্সি কলেজে 3 বছর কাটিয়েছি, 9টি বছর। কফি হাউসের ওই হলটায় এখন নিমাইবাবু তো মস্ত বড় ডাক্তার হয়ে গেছে, প্রফেসর, আমি নিমাই বলেই ডাকি। ও নিয়ে গিয়ে আমি দেখলাম, আমরা দামগুলো দেখলাম। তো যাই হোক, এখানে এসে যতবারই আসি খুব ভাল লাগে। তা আমি আর কোনো রূপে আসিনি, আমার একটাই রূপ, আমি এ পাড়ায় লেখাপড়া করেছি। তো আজকে যে কারণে এসছি ওখানে শ্রদ্ধার্ঘ্য দিলাম। আপনারা সব সুবুদ্ধি সম্পন্ন বুদ্ধিজীবী লোক। আমার কাছে যেটা মনে হচ্ছে, আজকে রাজনৈতিক কথা বলার দিন নয়, আজকে সংকটের কথা বলার দিন। আমি যেটা বলবো, 3টি সংকট আছে। একটা হচ্ছে চিকিৎসার সংকট, একটা হচ্ছে সভ্যতার সংকট, আর তৃতীয় হচ্ছে রাজনৈতিক সংকট। এখানে আমাদের ছাত্র যুবারা সাংঘাতিক আন্দোলন করছেন, ওই আন্দোলনে আমরা পাশে আছি। ওরা বলেছেন রাজনীতির গন্ধ ওরা চান না, সুতরাং রাজনীতির কথা বলব। তো চিকিৎসার সংকট কেন বলছি? চিকিৎসার সংকট এই কারণে বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী কালকে বললেন যে গরিব মানুষ ওরা কোথায় যাবে, ওরা তো হাসপাতালে যাবে, ওরা তো আর আমেরিকা ইংল্যান্ড যেতে পারবে না। তা আমার মনে হলো মাননীয় মুখ্যমন্ত্রী, শুনেছি ওরও কেউ একজন অসুস্থ হয়েছিলেন, উনি তো সিঙ্গাপুর আমেরিকা পাঠিয়ে দিন। একদম ঠিক বলেছে, চিকিৎসা একটা সংকট আছে। কিন্তু আপনারা দেখেন যে মাঝে মধ্যেই এর জন্য বরাত বাড়িয়ে দেন, ওর জন্য বরাত বাড়িয়ে দেন, কিন্তু স্বাস্থ্যের ব্যাপারে যখন আসে ওখানে তো কখনো বরাত বাড়াতে দেখি না বাজেটের পরে। আপনারা এই কথা জানেন যে বিশ্ব স্বাস্থ্য সংসদ অর্থাৎ WHO, ওর মতে 1000টি মানুষের জন্য একটি ডাক্তার দরকার। আমাদের পশ্চিমবঙ্গে সেখানে রয়েছে 1300 জনের জন্য একটি ডাক্তার, ডাক্তার অপ্রতুল। আর এই ডাক্তার অপ্রতুল অবস্থায় মেডিকেল কলেজ দরকার, কিন্তু মেডিকেল কলেজের সংখ্যাও পশ্চিমবঙ্গে যথেষ্ট নয়। তার ফলে যদি দেখেন মেডিসিনে কতজন অ্যাডমিশন পাচ্ছে, তুলনা করবেন, আমি আর কেন আপনাদের বোর করি এ ব্যাপারে বলে। দেখবেন উত্তরপ্রদেশ, পাঞ্জাব, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, এখানে কতজন ছাত্র স্থান পাচ্ছে, আর আমাদের পশ্চিমবঙ্গে কতজন স্থান পাচ্ছে। সুতরাং চিকিৎসার একটা সংকট আছে। আপনারা দেখে মনে হচ্ছে আপনারা বড় লোক, সেরকম নন। আপনারা হয়তো সরকারি হাসপাতালে যান, সরকারি হাসপাতালে কি দুরবস্থা সেটা আপনারা দেখেছেন। এই দুরবস্থার মধ্যে যেটা হলো যে স্বাস্থ্য কিন্তু রাজ্যের, সাংবিধানিক মতে রাজ্যের দায়িত্ব। রাজ্যের ওখানে খরচা করার কথা, স্বাস্থ্যবিধি রাজ্যকে দেখার কথা। রাজ্য বোধহয় ঠিক মতো দেখছে না, তাহলে এই সংকট কেন? আর এই সংকটের মধ্যে আমরা আরেকটি তরতরা যুবতী যে ডাক্তার হতে চলছিল, সেই ডাক্তারকে হারালাম। একজন ডাক্তার আরও কমে গেল, এমনিতেই ডাক্তার কম, আরেকটি ডাক্তার কমে গেল। আপনারা বলতে পারেন যে আমি কি নিষ্ঠুর কথা বলছি, একেবারে হিসেব করে যে আমার কি ক্ষতি হলো, আপনার কি ক্ষতি হলো বলছি না। শুধু সে কথা বলবো না, একজন মায়ের কোল খালি হলো, একজন পিতা যিনি অনেক কষ্টার্জিত পয়সা করে, বহু সাধ্য সাধনা করে মেয়েকে ডাক্তার বানাচ্ছিলেন, ওর স্বপ্ন ভেঙে গেল। যাই হোক, এটা হলো। এবার বলি, এই যে চিকিৎসার সংকট, এই সংকটের সঙ্গে জড়িয়ে রয়েছে আরেকটা, সেটা হচ্ছে সভ্যতার সংকট। সভ্যতার সংকট কেন বলছি? আপনারা এখানে যারা বসে আছেন বুদ্ধিজীবী লোক, আপনাদের খুব অভিমান যে আমরা ওরকম, আমরা জঘন্য এরকম অপরাধ করি না। কিন্তু জঘন্য অপরাধ তো হয়েছে। এই জঘন্য অপরাধ যে হয়েছে,
এটা একটা সভ্যতার সংকটের ইঙ্গিত দেয়। কারণ নানা রকম জিনিস হতে পারে, কিন্তু খুন ও ধর্ষণ কি সাংঘাতিক ব্যাপার। কি মানসিকতা নিয়ে আমরা মানুষ তৈরি করছি, এর দায়িত্ব কে নেবে? এর দায়িত্ব তো আমাদের নিতে হবে। দায়িত্ব না নিলে কী করে চলবে? এরকম মানুষ কী করে তৈরি করছে যে খুন এবং ধর্ষণ করতে পারে? তো এই অবস্থায় আপনারা যদি দুঃখ প্রকাশ করেন, তাহলে দেখবেন একটু সাবধান। কারণ তখনই আপনাদের বলতে শুরু করবে একেবারে লিস্ট দিয়ে, ওই রাজ্যে ওই হয়েছে, এই রাজ্যে এই হয়েছে, বিভিন্ন দেশে কি হয়েছে। আমরা বাঙালি হিসেবে তো বলি যে আমাদের গর্ব, একটি ধর্ষণও হবে না, একটি খুনও হবে না একটা নারী। সেখানে এই যে ফিরিস্তি দেওয়া যেরকম হয়েছে, সেইটা তো একটা সভ্যতার সংকটই ইঙ্গিত দেয় যে আমরা এখন এই যে ঘটনা, এটাকে বিক্ষিপ্ত ঘটনা, অন্য জায়গায় হয়, কোথায় আমাদের থেকে বেশি হয় সেটা দেখাবার চেষ্টা করছি। আর তাছাড়া আরেকটা যে গণ্ডগোল, এই যুব ছাত্ররা যে আন্দোলন করছেন, ডাক্তাররা আন্দোলন করছেন, আমার তো মনে হয় এটা যথার্থ। কারণ সরকার যে কথা বলছে যে নারীদের, বিশেষত মেয়ে ডাক্তাররা নাইট ডিউটিতে একা থাকবেন, ওরা দলে দলে থাকবে। তো বলুন তো কী নিদারুণ অবস্থা। আমাদের মেয়েরা কি রাস্তায় বেরোতে পারবে না রাত্রিরে? আমাদের মেয়ে ডাক্তার, আর ইনসিডেন্টালি প্রসঙ্গত ছেলে ডাক্তারের থেকে মেয়ে ডাক্তারের সংখ্যা বোধহয় বেশি না হলেও সমান তো হবে। কী করে হাসপাতাল চালাবেন? হাসপাতালে যেয়ে দেখবেন, ওপিডিতে যান কিংবা বেড এতে যান, দেখবেন একটি মেয়ে আসবে, একটা ইয়াং মেয়ে, সে আপনার চিকিৎসা করছে। ওকে যদি বলেন যে রাত্রিরে ডিউটি দেওয়া যাবে না, তাহলে চিকিৎসাটা হবে কী করে? আর দ্বিতীয় হচ্ছে, ডাক্তারদের নয় দলে দলে পাঠাবে মেয়েদের সঙ্গে। আমার মা, বউ, বোনেদের যে পাঠাবো, মেয়েদের পাঠাবো হাসপাতালে, বিশেষত একটি প্রসবাসন্না নারী, সে যে হাসপাতালে যাবে, দলবল নিয়ে কাকে কোথায় যাবে? আমরা হাসপাতালে যাই চিকিৎসার জন্য, সেখানে মনে করি যে অসুস্থ হয়েছি, সুস্থ হয়ে যাবে। সেখানে যদি ডাক্তারি খুন এবং ধর্ষণ হয়ে যায়, তা আমাদের নিরাপত্তা কোথায়? তো আমি এখানে অনেকে রয়েছেন, কবি রয়েছেন, সাহিত্যিক রয়েছেন, আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না, কিন্তু আমি চিন্তিত সাধারণ মানুষ হিসেবে চিন্তিত, নাগরিক হিসেবে চিন্তিত যেটা হচ্ছে। আর বিশেষত আমার মনে হচ্ছে যে যারা বুদ্ধিমান, আইনজ্ঞ, ওরা তো আঙুল তুলছেন যে 5 দিন পরে সিবিআইকে দিলে, 5 দিনে তো সব তথ্য লোপাট করে দিয়েছে। তো মুখ্যমন্ত্রী যখন বলছেন উনি ফাঁসি চান, দোষীদের ফাঁসি চান, কিন্তু দোষী যদি কে সেটাই না জানলেন ফাঁসি দেবেন কাকে? এখন তো প্রশ্ন হচ্ছে দোষীকে সেটা খুঁজে বার কর, সেইটাই যদি না বেরোলো তাহলে ফাঁসিটা দেবো কাকে? তো আজকে অত্যন্ত দুঃখের দিন। এ মাসেরই প্রথম দিকে আমরা একজন তরুণী ডাক্তারকে হারিয়েছি। তার আত্মার শান্তিতে ওকে শ্রদ্ধাঞ্জলি দিতে এখানে আমরা ফুল দিয়েছি। কিন্তু আমাদের প্রতিজ্ঞা করতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে এই যে নিদারুণ অবস্থা, এর থেকে আমরা মুক্তি পাব। এই যে সভ্যতার সংকট, যার থেকে চিকিৎসার সংকট হচ্ছে, সেই সংকট থেকে উত্তরণ হতে হবে। এবং তার জন্য আমরা শুধু প্রার্থনা করব না, আমরা একসাথে মিলে সেটা লড়াই করব। যুব ছাত্ররা যে আন্দোলন করছেন তার প্রতি সমর্থন দেব, বলবো যে বিচার হোক, বিচার চাই, এবং এই ঘটনা যাতে আর না ঘটে সেটা দেখব। নমস্কার, ধন্যবাদ।